নমস্কার, শুভ সন্ধ্যা। শেষ বসন্তের এই সন্ধ্যায় ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটসের পক্ষ থেকে প্রকাশিত হতে চলেছে প্রথমা সেনের কণ্ঠে রবীন্দ্র কবিতার সংকলন আমি। এই সিডির আনুষ্ঠানিক প্রকাশের এই অনুষ্ঠানে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের পরম প্রিয় শ্রদ্ধেয় মাননীয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় পরম প্রিয় রামানন্দ বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত, তাকেও আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট আবৃত্তিকার বাচিক শিল্পী প্রথমা সেনকে আমরা মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রামানন্দ বন্দ্যোপাধ্যায় এবং প্রথমা সেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে বিশ্ব রায়ের পক্ষ থেকে স্বাগত এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটস এই প্রতিষ্ঠানের জন্ম 1999-এর 4 মে। তৎকালীন রাজ্যপাল একে কিদওয়াই এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। তারপর এই দীর্ঘ এই সময়ে ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটস তারা যে কাজ করে চলেছেন তা মূলত রবীন্দ্র সৃজনকে কেন্দ্র করে এবং ঐতিহ্যকে সঙ্গে নিয়ে। ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটস রবীন্দ্রনাথের সৃষ্টির যে বিভিন্ন ধারা, সেই বিভিন্ন ধারাকে তাদের প্রকাশের মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন এবং প্রকাশ করেছেন। রবীন্দ্রসঙ্গীত আবৃত্তির ক্ষেত্রে প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি যারা নবীন প্রজন্ম উদীয়মান শিল্পী, তাদের উৎসাহ দানের জন্য ভাবনা রেকর্ডস ক্যাসেটস শিল্পীদের উজ্জীবিত করেছেন, এগিয়ে দিয়েছেন এবং পরীক্ষামূলক নানান কাজে ব্রতী হয়েছে ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটস। ইতিমধ্যেই ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটসের পক্ষ থেকে এক দুঃসাহসিক কাজ করা হয়েছে। কয়েকটি যে পদক্ষেপ আপনাদের জানাই। 50টি খণ্ডে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের যে মোট 95টি গল্প। অসম্পাদিতভাবে সেই গল্পের প্রকাশ এবং তার উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের পূর্বতন রাজ্যপাল এম কে নারায়ণন। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে 10টি খণ্ডে জীবন স্মৃতি প্রকাশিত হয়েছে। তার উদ্বোধন করেছেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বলতে ভালো লাগছে যে আমাদের ভারতবর্ষে এরকম ঘটনা প্রথম যে কোনো রাষ্ট্রপতি এরকম অ্যালবামের প্রকাশ ঘটালেন এবং ভাবনা স্বীকৃতির দাবিদার। ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটসের পক্ষ থেকে তাদের এই নিবেদনের প্রকাশ ঘটিয়েছেন মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভাবনা রেকর্ডস ক্যাসেটস তারা তাদের কাজ করে চলেছেন বিভিন্ন যে প্রকাশনা, বিভিন্ন যে নিবেদন, তার মধ্যে ঐতিহ্যকেই তারা বেছে নিয়েছেন এবং সেখানে রবীন্দ্রনাথ কোন রকম রিমেক বা অন্যান্য হাল আমলের কোন ধারাকে তারা গ্রহণ করেন।
আজকে প্রথমা সেনের কণ্ঠে রবীন্দ্র কবিতার সংকলনের আনুষ্ঠানিক প্রকাশ হতে চলেছে। আমরা জয়ন্তীকে আমন্ত্রণ জানাবো আমাদের অতিথিদের হাতে পুষ্পস্তবক তুলে দেবার জন্য। পুষ্পস্তবক প্রথমে তুলে দেবেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে। এরপর আমরা পুষ্পস্তবক তুলে দেব রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের হাতে। পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে প্রথমা সেনের হাতে। আজ আমাদের মধ্যে উপস্থিত হওয়ার কথা ছিল লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। মাননীয় সোমনাথ চট্টোপাধ্যায় তিনি উপস্থিত হতে পারেননি। এক বার্তায় তিনি আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন। মোবাইল মেসেজে তিনি জানিয়েছেন, ডিয়ার ভাস্কর, I tender my sincere apology and regret that I am unable to go to Kolkata due to setback in health and under doctor's strict order. Please request Prathama to kindly forgive me. I am sure the program will be a great success. With best wishes, Somnata. Prathama Sen, যার কণ্ঠে রবীন্দ্র কবিতার সংকলন প্রকাশিত হতে চলেছে, সেই প্রথমা সেন কলকাতায় পরিচিত একটি নাম। স্কুল কলেজ জীবন থেকেই প্রথমা সাহিত্য ও সংস্কৃতি মনস্ক। ছাত্র জীবনে লেডি ব্রেবন কলেজ ও প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন আবৃত্তি, পাঠ ও ভাষ্য পাঠে সমকালীন ছাত্র সমাজের দৃষ্টি আকর্ষণ করেছেন। সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতা, নিখিল ভারত আবৃত্তি প্রতিযোগিতায়, আন্তঃ কলেজ আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও নিজের কলেজের প্রতিনিধিত্ব করে কলেজের মুখ উজ্জ্বল করেছেন। পরবর্তীকালে একাধিক নাটকে অংশ নিয়েছেন। স্কুল জীবনে কেয়া চক্রবর্তীর সঙ্গে ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে অংশ নিয়েছেন সমান তালে। পার্থ ঘোষ, গৌরী ঘোষ, উর্মিমালা বসু, জগন্নাথ বসু সকলের কাছেই প্রথমা একটি প্রিয় নাম। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনীরা মুক্তি মঞ্চ নামে একটি সংস্থা তৈরি করেছিলেন। তাতে গোরা নাটকে ললিতার ভূমিকায় অভিনয়ে, গানে, আবৃত্তি ও সংস্কৃত শ্লোক উচ্চারণে প্রভূত প্রশংসা অর্জন করেছেন প্রথমা। বস্তুত ক্ষিতীশ রায়ের পত্নী উমা রায় বলেছিলেন, আমরা গুরুদেবের সাথে গোরা নাটক করেছি। আজ গুরুদেব জীবিত থাকলে তোমাকে দুহাতে অনেক আশীর্বাদ করতেন। তোমার ললিত চরিত্র চিত্রণ সার্থক। তখন 60-এর দশকের শেষ ভাগ ও 70 দশকের মাঝামাঝি পর্যন্ত প্রচুর পত্রপত্রিকায় প্রথমার অভিনয়ের প্রশংসা ও সাধুবাদ প্রকাশিত হয়েছে। সুনীতি ঘোষ সেই সময় শখের নাটক গোষ্ঠীর মধ্যে বহু আলোচিত নাম। 4 ইয়ারি নামের এই নাট্যগোষ্ঠীর প্রথম নাটকে প্রধান চরিত্রের ভূমিকায় প্রথমার অভিনয় মুগ্ধতার বাতাবরণ তৈরি করেছিলেন। এরপর প্রথমা অনেক সমাজ সেবামূলক প্রতিষ্ঠানে যুক্ত হয়ে কাজ করতে শুরু করেছেন। সেই সমস্ত প্রতিষ্ঠানের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষ্য পাঠ ও আবৃত্তি চলতে থাকে। ইউনিভার্সিটি ওমেন্স অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটার পাস্ট প্রেসিডেন্ট প্রথমা সোশ্যাল প্রোগ্রামে অংশ নিয়ে সেই সব মহলেও সুপরিচিতি লাভ করেছেন। ক্যালকাটা ক্লাবের সোশ্যাল কমিটির পাস্ট চেয়ারম্যান ও পাস্ট প্রেসিডেন্ট শ্রী ভাস্কর সেনের সহধর্মিণী হিসেবে দীর্ঘকাল ক্যালকাটা ক্লাবের সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রামে অংশ ও দায়িত্ব নিয়েছেন। প্রথমা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ অ্যালুমনি সোশ্যাল অ্যান্ড কালচারাল কমিটির চেয়ারপারসন, লেডি ব্রেবন কলেজ অ্যালুমনির ভাইস প্রেসিডেন্ট, ওমেন্স কোঅর্ডিনেশন কাউন্সিল, ওমেন্স ভলেন্টারি সার্ভিস, ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা, ক্যালকাটা ক্লাব লেডি অ্যাডভাইজারি কমিটি
ও নারী সেবা সংঘ এইসব প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ কমিটিতে সানন্দে কাজ করে চলেছেন। তবে প্রথমা কখনোই বাণিজ্যিকভাবে কাজ করেননি এবং সেই দিকে কোনো আগ্রহ বোধ করেননি। আপাত প্রচার বিমুখ প্রথমা তার নিজের গণ্ডিতেই নিজেকে আবদ্ধ করে রেখেছেন। ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটসই প্রথম সিডিতে প্রথমার আবৃত্তির দ্বারা পরিচিত জন থেকে অপরিচিত জনের মধ্যে তাকে ছড়িয়ে দিতে চেয়েছে। ভাবনা পরিবেশিত প্রথমা সেনের আমিতেই তার আত্মপ্রকাশ। প্রথমার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তির সংকলন সকলকে মুগ্ধ করবে, এটাই ভাবনা আশা করে, আশা রাখে। আশা করি ভাবনার এই প্রয়াসকে সকলে সাধুবাদ জানাবে। আমরা এরপরে কিছু কথা শুনবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অনেকেই যারা প্রথমা সেন সম্পর্কে তাদের নিজস্ব যে অনুভূতি, অভিজ্ঞতা, সেই কথা বলবেন। আমি দেখে নেব আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রিয় মানুষ, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দীপক রুদ্র রয়েছেন। তাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে তার দু একটি কথা আমাদের শুনব। নমস্কার। আমি আজকে এই অনুষ্ঠানে কিছু বলবো বলে প্রস্তুত হয়ে আসিনি। আমি প্রথমেই মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধেয় দুই মানুষ, সৌমিত্রদা এবং রামানন্দবাবুকে আমার প্রণাম জানাই। আর সেই সঙ্গে প্রথমাকে আমার অনেক শুভকামনা এবং আশীর্বাদও জানাই, কেন আমার চেয়ে বয়স অনেক ছোট। প্রথমাকে আমি অবশ্য অনেকদিন ধরেই চিনি এবং ওর স্বামী ভাস্করকেও আমি চিনি। ওরা আমার চেয়ে কলেজে বোধহয় 4-5 বছরের জুনিয়র ছিলেন, কিন্তু ওর নাটক, ওর আবৃত্তি শোনার আমার অভিজ্ঞতা অন্তত গত 20-25 বছর তো নিশ্চয়ই এক নাগারে, তার চেয়ে বেশি। কারণ আমি যখন কলেজে ছিলাম তখন আমি খুব বেশি শুনিনি, কারণ তখন আমি ততদিনে চাকরিতে ঢুকে গেছি এবং এখানে ওখানে ঘুরে বেরিয়েছি। প্রথমার বাচন ভঙ্গি বা ওর আবৃত্তি করার ধরন, এই সব কিছুর মধ্যে একটা বিশিষ্টতা আছে। সেটা আপনারা যারা ওকে শুনেছেন বা ওর নাটক দেখেছেন, আমার যেটা সবচেয়ে বড় ওর বৈশিষ্ট্য যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে ওর উচ্চারণের স্পষ্টতা এবং প্রত্যেকটা কথার অর্থ, নিগড়িত অর্থ বা অন্তর্নিহিত অর্থকে স্পষ্ট করে প্রকাশ করার ক্ষমতা, সেটা নাটকেই হোক বা আবৃত্তির মাধ্যমেই হোক বা সাধারণ আলাপচারিতা দিয়ে হোক। এটা খুব বেশি হয় না। আমাদের অনেক সময় কথা যখন সাধারণ গল্প কাছা করি বা বসে আড্ডা মারি আমরা, তখন আমাদের কথার ভেতরে অনেক রকমের অস্পষ্টতা এসে যায় বা জড়তা আসে, বা অনেক সময় আমরা না ভেবে চিন্তে অনেক কথা বলে ফেলি। সে কথার অর্থ কী, সে কথার তাৎপর্য কী, সে কথার কতদূর গিয়ে পৌঁছতে পারে, তো এইগুলো নিয়ে আমরা অত চিন্তা করি না। কিন্তু আমার মনে হয় প্রথমার মনের ভেতরে সেই একটা উর্দু একটা কথা আছে, একটা উর্দু শায়েরের একটা কবিতার একটা লাইন, সেটা বোধহয় সবসময় খেলে, অর্থাৎ বাত নিকলেগি তো বহুত দূর তলক যায়গি। এরকম একটা যেন ওর ধারণার মধ্যে মনে হয় সব কথার মধ্যে আছে। প্রত্যেকটা কথার আমাদের বলার আগে একটু ভেবে চিন্তে বলা উচিত এবং বুঝে, তার অর্থ বুঝে বলা উচিত। আমি আর কিছু বলতে চাই না। আমি এই কথাই বলতে চাই যে ওর প্রথমার অনেক কাজের মাঝে যে এই স্বাভাবিক বৃত্তি, যা বাচিক শিল্পী হিসেবে ওর যে ক্ষমতা আছে এবং যে প্রবণতা আছে, সেটা যেন বজায় থাকে। আজকে প্রথম হয়তো বাইরের অনেক মানুষ, আমাদের যারা ওর পরিচিত মানুষের বাইরেও অনেকে ওর এই সিডির মাধ্যমে ওর আবৃত্তি শুনবে। আমাদের কলকাতায় বাচিক শিল্পী, যেটা নতুন কথা একটা শুনতে হবে আজকাল, আবৃত্তিকার বা
যারা করেন তার অনেকেই আমাদের খুব পরিচিত, আমি খুব প্রিয় মানুষ। আমি সেই প্রদীপ ঘোষ, ব্রতদীপ বন্দ্যোপাধ্যায়, প্রণতি ইত্যাদি এবং সৌমিত্রদা বসে আছেন এখানে, তিনি আমার অনেকের কাছে দি আলটিমেট ফিগার ইন রেসিটেশন। তো এদের মাঝখানে প্রথম আলো একটা গুরুত্বপূর্ণ স্থান নিশ্চয়ই হবে বা অলরেডি হয়তো ইতিমধ্যেই আছে। আমি শুভকামনা আমার জানাই, আমার অন্তরের ভালোবাসাও জানাই ওকে এবং ভাস্করেরকেও আমি কিছু সাধুবাদ জানাতে চাই, কারণ ভাস্করের মতো স্বামী না থাকলে হয়তো প্রথমে এত কাজ অত সহজে করতে পারতেন না। আমি আপনাদের সবাইকে আমার নমস্কার জানাই এবং আমাদের কিছু কথা করতে দেওয়ার জন্য আপনাদের শ্রদ্ধেয় দীপক রুদ্রকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাবো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্রদ্ধেয় সুজিত বসু মহাশয়, তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শ্রদ্ধেয় সৌমিত্রদা, রামানন্দদা এবং প্রথমাদি এবং আপনারা যারা আছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আমিও খুব একটা প্রস্তুত হয়ে আসিনি, কিন্তু প্রথমাদির গলা আমি সেদিন ভুল করে ঠিক চিনতে পারিনি। টেলিফোন করে যখন বললেন, আমার মনে হয় মনে মনে একটু রাগই করেছেন হয়তো। আমার মনে আছে শান্তিনিকেতনে থাকার সময় ওদেরই আমন্ত্রণে আমি শান্তিনিকেতন থেকে একটা দল নিয়ে এখানে এসেছিলাম ক্যালকাটা ক্লাবে। মনে নেই কি অভিনয় হয়েছিল, খুব সম্ভবত শাকমোচন বোধহয়। ও আচ্ছা, চিত্রাঙ্গদা। তখন তো প্রায় আমরা এদিক ওদিকে যেতাম, ঠিক মনে থাকছে না। তা যাই হোক, মানে ওদের ব্যবস্থায় খুব ভালো প্রোগ্রাম হয়েছিল এবং এখনো আমাকে ক্লাবে দেখা হলে অনেকেই নমস্কার করেন, ওই দিনের কথা মনে রেখে। তা আমি প্রথমাদির, আমি জানি না কোন সময় উনি পাশ করেছিলেন। আমি 1964 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করি। আপনি তখন ছিলেন নাকি ছাত্রী? 62। আচ্ছা, তো যাই হোক, তাই মিস করে গেছি, হয়তো 1 বছর একসঙ্গে পড়েছি। আচ্ছা, তা আমার আজকে একটু আগেই ওনার আবৃত্তি শুনছিলাম এবং দীপকদা যেরকম বললেন, অসাধারণ সুন্দর আবৃত্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং উনি যে কথাটা বললেন আমার মনেও ঠিক সেই কথাটাই মনে হয়েছিল, যে অদ্ভুত সুন্দর উচ্চারণ। আমি সামনে থেকেই প্রশংসা না করে পাচ্ছি না। আর আশা করছি যে একবার যখন শুরু হলো, ওনার নামের সঙ্গে মিল রেখে এই ছন্দটা চলতেই থাকবে। প্রথম সিডি আমরা শুনছি এবং ভবিষ্যতে আরও শুনবো। ভাস্করদাকেও আমার নমস্কার। দীপকদা একদম ঠিক কথা বলেছেন, যে ওর মতো স্বামী না থাকলে এতটা উপরে ওঠা সম্ভব হয় না। নমস্কার। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সুজিত বসুকে। আমন্ত্রণ জানাবো সব্যসাচী ভট্টাচার্যকে। নমস্কার, মঞ্চে উপস্থিত যারা আছেন। আমি নিতান্ত অপ্রস্তুত হঠাৎ আমার নাম শুনে। আমি তো এই জন্য এখানে আসিনি, আমি শুনতে এসেছি, কিছু বলতে আসিনি। কেবল প্রথমাকে আমি আমার গৃহিণী শ্রদ্ধা করি এবং স্নেহ আছে আমাদের, তাই আজকে এখানে এসেছিল। সবচেয়ে ভালো লাগছে যে আজকে দুই বিখ্যাত শিল্পী বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আর প্রথমা আজকে প্রথম একটা পাবলিক অ্যাপিয়ারেন্সে শিল্পীদের মধ্যে গণ্য হবেন হয়তো, কেন এর আগে হয়তো ঠিক মানে ইলেকট্রনিক মিডিয়ায় ওকে দেখা যায়নি। সেটা খুব আনন্দের কথা। যদিও যে আমরা যে কবিতা শুনছি আসলে প্রথমবার হয়ে থাকে, তাই কিন্তু যদি ওই ক্যাসেট থেকে আমরা শুনছিলাম তাহলে তো সত্যি আমরা একটু আশ্চর্য সুন্দর কবিতা সংকলন পাবো হাতে। তবে আমরা আগে কখনো এই বাচিক শিল্পী শব্দটা শুনিনি। যা দীপক বলছিলেন, আমার মতে একটা নিরলজিজম, নতুন একটা শব্দ। এবং
প্রকৃতপক্ষে এটার কোনো প্রয়োজনও দেখিনি। আমি চিরকালই আবৃত্তিকার এই শব্দ ব্যবহার করেছি। আর দ্বিতীয় কথা যেটা মনে হলো যে এই যে বিভিন্ন বিভিন্ন শৈলী আছে কবিতা পাঠ করার, শান্তিনিকেতনে আমি দেখেছি সেটা একটু অন্য হচ্ছে। যেমন ধরুন সুপ্রিয়া ঠাকুরের যদি আপনি আবৃত্তি শোনেন, খুব ছন্দের ওপরে খুব বেশি জোর, এবং অনেক সময় আমরা কলকাতায় শুনি শব্দগুলোকে যে মূল্য দেওয়া হয় তার চেয়ে ছন্দের ওপরে আমার মনে হয় শান্তিনিকেতনে মূল্য বেশি দেওয়া হয়। এটা আমার মনে হয়েছিল ওদের এই আবৃত্তি শৈলী সম্বন্ধে, যেটা আমি প্রথমার ক্ষেত্রে দেখলাম। হয়তো এই দুই শৈলীর একটা সম্মিলন ঘটেছে, বিশেষভাবে যে গদ্য কবিতা প্রথমা পড়েছে সেটা শুনে ঠিক মনে হলো। আসল কথা হচ্ছে যে আমার অন্তত মনে হয় কবিতা জিনিসটা একা একা পড়ার জিনিস। সভা করে অনেক সময় কবিতার প্রকৃত মূল্য, প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করা সহজ নয়। কিন্তু অপরদিকে সবার প্রয়োজন, কেননা তাহলে লোকে জানবে কি করে প্রথমার মতো একটি প্রতিভা উদিত হয়েছে। সেই জন্যে আজকে আমাকে খুশি হয় এখানে এসে। আমাদের আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা মাননীয় সব্যসাচী ভট্টাচার্যের প্রতি। আমন্ত্রণ জানাবো অধ্যাপিকা চিত্রা ঘোষকে। প্রফেসর চিত্রা ঘোষ। প্রীতিভাজন সৌমিত্র, শ্রদ্ধেয় রামানন্দ বাবু এবং স্নেহের প্রথমা, এর আগে যারা বলে গেলেন তারা হয়তো একটু অন্যভাবে প্রথমার গুণকীর্তন করলেন। আমি একটু অন্য কথা বলবো। প্রথমা আমার বিশেষ স্নেহের পাত্রী, কারণ সে আমার ছাত্রী। লেডি ব্রেবন কলেজে দীর্ঘদিন অধ্যাপনা যখন করেছি, ছাত্রীরা আমার খুব কাছে এসেছিল। তার বোধহয় প্রধান কারণ ছিল আমার নিজের বয়সটা তখন খুব কম ছিল, তাই আমি তাদের যেমন টানতে পেরেছিলাম, তারাও তাদের ভালোবাসা উজাড় করে দিতে পেরেছিল। সেইভাবেই প্রথমাকে আমি দেখেছি। কলেজের সব কাজে সে সবসময় এগিয়ে আসতো। নাটক তো বটেই, এবং নানান প্রত্যেক বছর লেডি ভ্রমণে, যারা এখানে হয়তো অনেকেই জানেন যে একটি বিরাট অনুষ্ঠান হতো, বিশেষ করে যখন ডক্টর রমা চৌধুরী আমাদের অধ্যক্ষা ছিলেন। এবং সেই সময় 3টি নাটক হতো, একটি ইংরাজি, একটি বাংলা আর একটি সংস্কৃত। এবং এই বাংলা নাটকটি সবচেয়ে ভালো হতো এবং সকলকার প্রশংসা পেত। এবং সেখানে এই বাংলা নাটকে যারা যারা অংশগ্রহণ করতো মেয়েরা, তারা কলেজের ভেতরেও একটা যেন বিশেষ স্থান অধিকার করে ফেলত। সেই স্থান প্রথমার ছিল। আর আরেকটা কথা বলে শেষ করি। যিনি প্রথমার কথা বলছিলেন, তিনি বলেছেন যে প্রথমা এখন নানা রকম সমাজসেবার কাজে নিজেকে রেখেছেন। সেই সব সমাজসেবার কাজে সেখানেও সব জায়গায় আমি প্রথমার সাহচর্য আর প্রথমাকে পাই। সেটাও আমার পক্ষে একটি বিরাস পাওয়া। আজকে এখানে উপস্থিত হয়ে আমি প্রথমাকে আমার বিশেষ স্নেহ জানাচ্ছি, এবং অবশ্যই ভাস্করকে। তবে আরেকটা কথা বলি, যে সব কিছুর পেছনে বোধহয় ভাস্করের মা প্রীতিদিরও দান যথেষ্ট ছিল। শ্রীমতী প্রীতি সেনকেও আমি চিনতাম, এবং তিনিও নানানভাবে সমাজসেবার কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। এবং বোধহয় সেখান থেকেই শাশুড়ির কাছে
এই শিক্ষা প্রথমা পেয়েছেন। কারণ আমরা দেখেছি বাঙালি ঘরে ঘরে এই যে সম্পর্কটা, অর্থাৎ শাশুড়ি বউ বা ননদ, এই সম্পর্কটা খুব সুন্দর, এবং এই সুন্দর সাহচর্যেই হয়তো একটি মেয়ের প্রতিভা বিকশিত হয়, এবং সেটাই প্রথমার কাছে হয়েছে। নমস্কার। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ অধ্যাপিকা চিত্রা ঘোষের প্রতি। এবারে আমরা অনুরোধ জানাব সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে তার কিছু কথা। মঞ্চে যারা রয়েছেন, শ্রদ্ধেয় রামানন্দ বন্দ্যোপাধ্যায়, প্রথমা, এবং আপনারা যারা প্রেক্ষাগৃহ পূর্ণ করে রেখেছেন, সকলকে জানাই এই শুভ সন্ধ্যার অভিনন্দন। আমাকে যখন এখানে আসার জন্য বলা হয়, তখন আমিও ভেবেছিলাম যে হয়তো আমি শুধু শুনতেই আসবো, কিছু বলতে হবে ভাবিনি। শুধু ভেবেছিলাম যে প্রথমাকে একটু আমার শুভেচ্ছা জানাবো। এই প্রথমার ভাস্কর, এদের আমি কতদিন চিনি, 60 বছর, প্রায় 50 বছরের উপর। ভাস্করের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির, আমার বাবার, সব মিলে একটা প্রায় পারিবারিক সম্বন্ধ, খুবই ঘনিষ্ঠ। এবং প্রথমাকেও দীর্ঘদিন, যখন ও কলেজ শেষ করছে প্রায় তখন থেকেই চিনি, এবং ওর বিভিন্ন রকমের কাজকর্মের হদিশও রাখতাম, অর্থাৎ আবৃত্তি করা, অভিনয় করা। পরবর্তীকালে যখন সুনীতিদার সঙ্গে দল করেছি নাটকের, তখন তো আরোই বেশি দেখা সাক্ষাৎ হতো। আমরা শুধু এইসব সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ড নয়, মানে ওই বয়সে যা হয়, প্রচুর হইচই করেছি একসঙ্গে, অনেক পান ভোজনে লিপ্ত হয়েছি। এই বড় সুন্দর সব সময় কেটেছে আমাদের, সেগুলি সব মনে পড়ছিল। এই এতদিন পরে ওর আবৃত্তির একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির পথে এগোনো হলো, এটা খুব ভালো। ইটস নেভার টু লেট টু বিগিন নিউ। কি হয়েছে যদি দেরি হয়েছে, ক্ষতি নেই তো। তবু যখন মানুষের আস্তে আস্তে অবসরের দিন সামনে চলে আসে, তখন সে যদি অবসর না নিয়ে নতুন নতুন কাজের মধ্যে যায়, সেটি তো তার জীবনের শেষের অপরাহ্নের সময়টাকে কাটানোর সব থেকে ভালো কাজ। এটা যে প্রথমা করছে, এটার জন্য আমি প্রথমা তোমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো কাজ করছে, এবং আমি জানি সকলেই বলেছেন ভাস্কর তোমার সমমর্মী, ভাস্কর তোমাকে সাহস যোগায়, তোমাকে উৎসাহ যোগায়। ভাস্করকেও আমি এর জন্য শুভেচ্ছা জানাচ্ছি। যেসব কবিতাগুলো বলেছে, 13টি কবিতা এতে আমি দেখতে পাচ্ছি, সবগুলি খুবই পরিচিত। আর রবীন্দ্রনাথের কবিতা কোনটা আর অপরিচিত রইল, সবই তো পরিচিত হয়ে গেছে। এইগুলো বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন সময় আমরা শুনি, এবং অবশ্যই তফাৎটা হয় শুধু কণ্ঠের মাধুর্য বা সৌকর্যের তারতম্যে নয়, তফাৎটা হয় বোধের, কার কতখানি উজ্জ্বলতা, সেই কতটা বোধের আলোয় কবিতাগুলোকে আলোকিত করতে পারে, তারই উপর।
সেই দিক থেকে প্রথমা বুদ্ধি, মনন এবং যাকে বলে ব্যাকগ্রাউন্ড, পড়াশোনার ইত্যাদি, সেগুলো বলে বলিয়ান। আমি আশা করব তার কবিতা যেরকম বাইরে শুনেছি তেমনি এই ক্যাসেটেতেও খুবই ভালো করে সে ব্যক্ত করতে পেরেছে, এবং আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা শুনবেন, শুনলে আর পাঁচজনকে বলবেন, কারণ আমরা যারা এক্ষেত্রে আমি ওই শব্দটাই ব্যবহার করছি, বাচিক শিল্পী, আমাদের সকলের তো মনে মনে ইচ্ছা থাকে যে আমরা যে কাজটা করি সেটা সকলে শুনুক, ভালো বলুক। আমার তো খুব ইচ্ছা হয় সবাই ভালো বলুক। প্রথমবারও নিশ্চয়ই খুব ইচ্ছে হচ্ছে। প্রথমবার তোমার হয়ে আমি সকলকে অনুরোধ করছি, সবাই শুনুন, ভালো বলুন। নমস্কার। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে। আমন্ত্রণ জানাবো শ্রদ্ধেয় রামানন্দ বন্দ্যোপাধ্যায়কে, তার কিছু কথা। আমরা আজকে সকলে একত্রিত হওয়ার একটা ভালো লাগা আছে। তা প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে সংস্থাকে ধন্যবাদ জানাই যে একজন শিল্পীর জন্য একটা বেদি তৈরি করে দেওয়ার জন্য। এইটা আমাদের অনেক সময় ঘটে না। আর মূলত আমি লেখাপড়া জানার লোক নই, আমি রেখা টানাটানি করি, কিন্তু এটা বিশ্বাস করি কবিতায় ছবি ঘোরে, ছবিতে কবিতা ঘোরে। কবি যখন তার রচনায় মগ্ন হন, তার অন্তর্দৃষ্টিতে একটা ছবি দেখেন, সেই ছবিকে সামনে তুলে ধরার এক নামই হলো কবিতা। আর একজন চিত্রকর যখন বিষয় দেখে, তাকে তার মতন করে পটে সাজিয়ে তোলাই হচ্ছে চিত্র। তবে প্রত্যেক কবিতা যিনি আবৃত্তি করছেন তার একটা নিজস্ব দিক থাকে, চেনা যায়। আমি একটু আগেই সৌমিত্রর সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম, আমাদের নবীন সমাজে দুটো বিপদ অসম্ভবভাবে সামনে এসে দাঁড়িয়েছে। কেউ বিশ্বাস করবেন কি করবেন না জানি না। একটা হচ্ছে নাম করা, একটা হচ্ছে দাম পাওয়া। নাম করা এবং দান পাওয়ার জন্য ফলের মতন পেকে পড়তে হয়, তবে কাঁচা অবস্থায় হয় না। এই কবি প্রতিমা দেবীর কবিতার সংকলন আমি গিয়ে যখন শুনবো, সেটা গানও তো, সেটা পটও। শিল্প বলতে শুধু ছবি আঁকা তো নয়, শুধু মূর্তি গড়া তো নয়। কবিতা তো মূর্তি গড়া যায়, রঙে মূর্তি গড়া যায়, মাটিতে যায়, আবার ছোটরা যখন দেয়ালে জল ফেলে মূর্তি খোঁজে সেটাও যায়। যত কিছু জানি, নিজে বুঝতে পারি, যত সহজে এরা এসে সামনে দাঁড়াবে, ততই আরেকজনের পক্ষে সহজে গ্রহণ করার একটা পথ ঘুরবে। গ্রামের যে গায়কটি গান গেয়ে গেলেন, তার তো ভাষার জ্ঞান নেই, শব্দ ব্যঞ্জনা নেই, কিন্তু অন্তরের আকুতির একটা
দিক থাকে যেটা মানুষকে দাঁড় করিয়ে দেয়। আর একটা হচ্ছে কবিতা পড়তে পড়তে চারিপাশের ছবি স্পষ্ট দেখা যায়। যেমন ধরি ভাটিয়ালি গানের সঙ্গে নদী যাইছে যাচ্ছে, মেঘ উঠছে, কাশ দুলছে, এ তো আপনা থেকেই আসবে তার অনুষঙ্গ। এই কবিতার সংকলন তার পক্ষে যেমন আনন্দের, সেই আনন্দের অংশটুকু আমাদের গ্রহণ করার ভেতরেও একটা আলাদা ভালো লাগার দিক আছে। আর আমার নিজের একটি জিনিস মনে হয়, কবিতা যিনি আবৃত্তি করছেন, ছবি যিনি আঁকছেন, গান যিনি গাইছেন, অভিনয় যিনি করছেন, যত বয়স হয় তত বয়স কমে। অর্থাৎ প্রথম জীবনে যে কবিতা আমি পড়েছিলাম, প্রান্ত জীবনে সেই কবিতায় আমাকে আর একটা অনুভূতিতে সিক্ত করছে। এই অনুভূতির মাঝে আমার বিবর্তনের যে ভালো লাগা তার সঙ্গে একীভূত হয়। তা আমি মনে করি এই কবিতা কেবল কবিতা হয়ে থাকবে না, কবিতা তখনই সচল হবে যখন কবিতা যিনি পাঠ করছেন হৃদয়ে গিয়ে কোনো অনুভূতি জাগাবে। আমি শেষে ছোট্ট একটা প্রত্যক্ষ ঘটনা বলে বলা শেষ করব। আচার্য নন্দলালের তখন 16 বছর বয়স, 16-17। উনি গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে গেছেন। আমাকে বলছেন যে গিরিশ চন্দ্র ঘোষ খাটের উপর বসে আছেন, আমি নিচে বসলাম। আমাকে উনি একটা কথা জিজ্ঞেস করলেন, বৎসের কি করা হয়? তাই বললাম আমি এরকম ছবি আঁকা, স্কুলে ঢুকেছি, ছবি আঁকা শিখছি। উনি বললেন ভাবের কাজ। তারপরেই বললেন তুমি কি হয়ে যেতে পারো? ওই 17 বছর বয়সে আমার হয়ে যেতে পারো? প্রশ্নটার কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। তা সেই হয়ে যেতে পারার প্রশ্ন উনি বলছেন তখন যে আমার যখন বেড়াল হতে ইচ্ছে হয় তখন এই খাটের তলায় বসে ঝগড়া করি। নিজেকে বিষয়ের সঙ্গে একীভূত না করলে কবিতা কবিতা নয়, ছবি ছবি নয়, গান গান নয়। নিজেকে একীভূত করতে হবে। সেই সময় প্রান্ত বয়সে নন্দলাল আমাকে বলছেন, আমার তখন 17 বছর বয়স, তুমি কি বনে যেতে পারো? আমি বনে যাওয়ার অর্থ তখন সেই বয়সে বোঝা সম্ভব নয়। তো এটুকু বলতে পারি, অনেকটা পথ এসেও বলছি যে বনে যেতে পারিনি। আসলে কবিতায় লীন না হলে কবিতা বলা যায় না, রেখার সঙ্গে একীভূত না হলে রেখা টানা যায় না, গলার সঙ্গে অন্তরের একীভূত না হলে গানও হয় না। এই কবিতা আপনাদের আনন্দ দিক, আপনারাও প্রত্যেকে কবি হয়ে উঠুন যখন ওটা পড়বেন। আর সবার উপরে তো যার কবিতা নিয়ে এই সংকলন, তিনি তো সর্বশ্রেষ্ঠ, তার একটা শব্দ বাদ দেওয়া যায় না। আমি যেমন অনেক সময় মনে করেছি জানেন, তার যখন এই লেখা কেটে ছবি দেখি তখন আমার মাঝে মাঝে মনে হয়, আচ্ছা রবীন্দ্রনাথ এই লেখা কেটে যে নকশা তৈরির একটা প্রবণতার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন, এমন ঘটনা ঘটেনি তো যে একটি শব্দকে বাদ দিয়ে কেটে দিলে একটি সারসের মুখ হতে পারে, তারপর সেই শব্দটা উপরে লিখে দিতে পারে, হতে তো পারে। সেখানে তার কবিতার থেকেও ছবিকে গ্রহণ করার
মন অনেক বেশি কাজ করেছিল। তা আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি একটি অনুভূতি প্রকাশে। এর জন্যে আমি বলবো ভাবনা কর্তৃপক্ষকে ধন্যবাদ দেব। ভাবনা শব্দটা এমনই জানেন শেষ নেই। ভাবনা সবসময় সচল, সবসময় অন্তর্মুখী এবং সবসময় প্রকাশিতব্য। নমস্কার। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই রামানন্দ বন্দ্যোপাধ্যায়কে। এই অনুষঙ্গে জানাই আপনাদেরকে ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটস, তারা বিভিন্ন কাজ করে চলেছেন এবং পরীক্ষামূলক কাজ। তাদের প্রচেষ্টায় 10খানি রবীন্দ্রসঙ্গীতের একটি সংকলন রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে খুব শীঘ্র প্রকাশ হতে চলেছে। রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে 10খানি রবীন্দ্রসঙ্গীতের সংকলন। এছাড়া রবীন্দ্রনাথ সারা জীবনে যত চিঠি লিখেছেন মহিলাদের, সেই সমস্ত চিঠির একটি সংকলন যা পাঠ করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এখনো পর্যন্ত তা কতগুলো সিডি বা কতগুলো খণ্ডে প্রকাশিত হবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি। এই কাজটি চলছে। এই কাজ নিয়েও ভাবনা আপনাদের কাছে পৌঁছবে, প্রকাশ করবেন রবীন্দ্রনাথের লেখা চিঠি যা পাঠ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবারে আমি অনুরোধ করব প্রথমা সেনকে রবীন্দ্র কবিতা পরিবেশনের জন্য। একটি কবিতা পরিবেশন করবেন প্রথমা সেন। রবীন্দ্র কবিতা পরিবেশন করছেন প্রথমা সেন। যে শিরোনামে এই সিডি প্রকাশিত হচ্ছে আমি, সেই আমি কবিতার আবৃত্তি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হ্যাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব? আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে। হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো।
বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন? কথা কও, কথা কও, বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন, বলো আমি ভালোবাসি। আমরা শুনলাম আমি রবীন্দ্র কবিতার আবৃত্তি। প্রথমা সেনের কাছে আমাদের অনুরোধ, আজকে ওনার এই যে সিডির আত্মপ্রকাশ করতে চলেছে, ওনার অভিজ্ঞতা, অনুভূতি, সেই কথা আমরা শুনতে চাই। আজকে এখানে যারা আমার আমন্ত্রণে এসেছেন তারা অনেকেই আমার বন্ধু, আমার আত্মীয় পরিজন এবং অচেনাও কেউ কেউ আছেন। আর সৌমিত্রদা তো বললেনই, অনেক দিন থেকে আমাকে চেনেন। দীপক দাও বললেন, সব্যসাচীদা বললেন। এতজন যে এসেছেন আমাকে শুভেচ্ছা জানাতে বা উৎসাহ দিতে, তাতে আমি সত্যি আপ্লুত। খুব আনন্দ হচ্ছে, এরা আমাকে এত ভালোবাসেন, এতজন আমাকে ভালোবাসেন। আর আমি সত্যি কোনোদিন ভাবিনি যে আমার এত রকমের আমি এই ধরনের কাজ করব। সেদিক থেকে আমি ভাবনার বিশ্ব রায়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ সত্যি ওনাদের উৎসাহে, ওনাদের জন্যই আজকের এই সব কিছু ব্যবস্থাপনা। ধন্যবাদ, নমস্কার। সকলের পক্ষ থেকে আমরা এবারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে একটি অনুরোধ রাখবো, আবদার বলা যেতে পারে। তার কণ্ঠে আমরা শুনতে চাই রবীন্দ্র কবিতার আবৃত্তি। এই ব্যাপারটাতে সত্যি খুব অপ্রস্তুত বোধ করছি, কেননা আমার এখনো কবিতা বলতে গেলে তার আগে একটা প্রস্তুতির প্রয়োজন হয়। সেই প্রস্তুতি আজকে আমার খুব একটা ছিল না বা নেই এখনো। আর কি বলবো মনে করতে করতেই তো সময় কেটে যাবে। যাই হোক, আমি রবীন্দ্রনাথের কবিতা একটি বলছি, সেটা ছোটদের জন্য, শিশুর একটি কবিতা। ছোট বড়, এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পুষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরু মশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন, খোকা দেরি হচ্ছে, সেলেট কোথা, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই,
হয়েছি যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, খোকা হারিয়ে যাবে, আমার কোলে চড়ো, আমি বলবো, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো, খোকা আমার সে খোকা নাই তো। মা, আমি যেদিন প্রথম বড় হব, সেদিনই গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি না ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিকে। তুমি দেখে বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর? আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। ফুরে যদি টাকা, ফুরে খাবার, যত চাইমা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার মাঠে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার। আপনাদের জানিয়ে রাখি, প্রথম আসনের কণ্ঠে রবীন্দ্র কবিতার যে সংকলন প্রকাশিত হতে চলেছে, আজ ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটসের পক্ষ থেকে যে স্টল দেওয়া রয়েছে প্রেক্ষাগৃহের বাইরে, আজকের জন্য তা বিশেষ মূল্যে পাওয়া যাচ্ছে। এবারে প্রথম আসনের কণ্ঠে রবীন্দ্র কবিতার সংকলন আমির এই সিডির আনুষ্ঠানিক প্রকাশ করবেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং রামানন্দ বন্দ্যোপাধ্যায়। প্রথম আসনের কণ্ঠে রবীন্দ্র কবিতার সংকলন আমি, এই সিডির আনুষ্ঠানিক প্রকাশ করলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং রামানন্দ বন্দ্যোপাধ্যায়। আবারও বলি, আজ ভাবনা রেকর্ডস অ্যান্ড ক্যাসেটসের পক্ষ থেকে যে স্টল দেওয়া রয়েছে প্রেক্ষাগৃহের বাইরে, সেখানে বিশেষ মূল্যে পাওয়া যাচ্ছে এই সিডিটি। প্রথম আসনের কণ্ঠে রবীন্দ্র কবিতার সংকলন আমির আনুষ্ঠানিক প্রকাশ হলো। এই সিডির কবিতার কিছু অংশ আমাদের মননে প্রবেশ করুক।